ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। ফিলোসফি টিউশনস লাস্ট মিনিট দর্শন সাজেশন 2024 দ্বাদশ শ্রেণী। এই সাজেশন থেকে 99% কমন তোমরা পেয়ে যাবে এবং এই সাজেশনে বিশেষ কিছু অধ্যায়ের বিশেষ টিপস দেওয়া আছে, যা থেকে সহজেই সঠিক উত্তর কিন্তু করতে পারবে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাজেশনটি দেখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এমসিকিউ কিংবা এসএকিউ এর উত্তর সঠিকভাবে করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথম অধ্যায় যুক্তি। এখান থেকে এমসিকিউ আসবে 3টা এবং এসএকিউ আসবে 1টা। তো প্রথম প্রশ্ন, যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে? সঠিক উত্তর অবরোহ যুক্তি। নেক্সট, অবরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সুনিশ্চিত। বৈধতা বা অবৈধতার প্রশ্নটি জড়িত সম্বন্ধিত হলো অবরোহ যুক্তির সঙ্গে। বৈধতা বা অবৈধতার প্রশ্নটি জড়িত সম্বন্ধিত হল যুক্তি আকারের সঙ্গে। ডিএকিউ উত্তর সহ এই সাজেশনের পিডিএফ যদি কেউ তোমরা নিতে চাও তাহলে শুধুমাত্র 24 টাকা পে করতে হবে। তাহলে 24 টাকা পে করলেই এই সাজেশনের পিডিএফ ভার্সন কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। পে করার জন্য বা পিডিএফ সাজেশন নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে হবে। আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা সম্ভাব্য। হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে সিদ্ধান্ত। অবরোহ যুক্তিবিজ্ঞান একটি আকারনিষ্ঠ শাস্ত্র। নিচের প্রশ্নগুলির উত্তরের জন্য অবশ্যই এই যে ছকটা দেওয়া আছে এই ছকটা কিন্তু মনে রাখতে হবে। তো দেখো কি আছে, বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য বা হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে। বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য বা হেতুবাক্য সত্য, তাহলে বৈধ অবরোহ যুক্তি হেতুবাক্য সত্য কোন জায়গায় আছে? এই জায়গায়। তাহলে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত কী হচ্ছে? সত্য। তাহলে সঠিক উত্তর হবে কি? সত্য। নেক্সট কি আছে, অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি হবে। তাহলে অবরোহ যুক্তির সিদ্ধান্ত যদি সত্য হয় তাহলে যুক্তিটা কি হবে? বৈধ অবৈধ। নেক্সট, বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয়বাক্য বা হেতুবাক্য সত্য হলে। তাহলে বৈধ অবরোহ যুক্তি মানে কি? এটা এটা এটা। তাহলে বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য বা আশ্রয়বাক্য সত্য হলে কোথায় কোথায় আছে? শুধু একটা জায়গায় আছে, সত্য। তাহলে সিদ্ধান্ত কি হবে? সিদ্ধান্ত হবে সত্য। তাহলে সঠিক উত্তর হবে কি? সত্য। তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য কিন্তু আমাদের ক্লাসে এই বিষয়ে একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। তো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য। আর এই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো চলো নেক্সট। বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে বিবৃতিটি। তাহলে সঠিক উত্তর কী হবে? সত্য। তাহলে এসএকিউ, যুক্তি কাকে বলে? অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে। যুক্তি হলো কতকগুলি বচনের সমষ্টি যেখানে এক বা একাধিক বচনের সমর্থনের ভিত্তিতে নিয়মসঙ্গতভাবে অপর একটি বচন সিদ্ধান্ত হিসেবে নিঃসৃত হয়। যুক্তি কত প্রকার ও কী কী? যুক্তি 2 প্রকার, অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি। অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যেখানে সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয়বাক্যের চেয়ে কম হয় বা সমান হয় সেই যুক্তিকে অবরোহ যুক্তি বলে। যেমন, সকল মানুষ হয় কবি, রাম হয় মানুষ, সুতরাং রাম হয় কবি। তাহলে যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয়বাক্যের চেয়ে কী হয়? কম হয় বা সমান হয়, সেই যুক্তিকে অবরোহ যুক্তি বলে। তাহলে নিচের যে উদাহরণটা দেওয়া আছে এটা হচ্ছে একটা অবরোহ যুক্তি। আরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে সর্বদাই একাধিক আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না এবং যেখানে সিদ্ধান্তের ব্যাপকতা সর্বদাই আশ্রয়বাক্যের চেয়ে বেশি হয় সেই যুক্তিকে আরোহ যুক্তি বলে। উদাহরণটা কি? রাম হয় মানুষ এবং মরণশীল, শ্যাম হয় মানুষ এবং মরণশীল, যদু হয় মানুষ এবং মরণশীল, মধু হয় মানুষ এবং মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। তাহলে এটা হচ্ছে একটা আরোহ যুক্তির উদাহরণ। আশ্রয়বাক্য বা হেতুবাক্য কাকে বলে? যে বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত বা প্রমাণিত হয় তাকে আশ্রয়বাক্য বলে। যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? কোনো যুক্তির আশ্রয়বাক্য সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা না হওয়াই হলো যুক্তির আকারগত বৈধতা। যুক্তির বস্তুগত সত্যতা বলতে কী বোঝায়? কোনো যুক্তির অন্তর্গত বাক্য বা বচনগুলির
বাস্তব ব্যাপারে মিল থাকাই হলো যুক্তির বস্তুগত সত্যতা। একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয়বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। তাহলে ই বচন কোনো বৃত্ত নয় গোল, এটা কি মিথ্যা। তারপরে এ বচন সকল ত্রিভুজ হয় বৃত্ত, এটাও মিথ্যা। সুতরাং ই বচন কোনো ত্রিভুজ নয় গোল, এটা সত্য। তাহলে এই যে আশ্রয়বাক্যগুলো মিথ্যা কিন্তু সিদ্ধান্তটা কি সত্য, তাহলে এটাই হচ্ছে একটা বৈধ অবরোহ যুক্তির উদাহরণ যার কি আশ্রয়বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। নেক্সট, একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয়? যখন হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়। একটি অবরোহ যুক্তি কখন অবৈধ হয়? যখন আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় না। যুক্তি ও অনুমানের মধ্যে পার্থক্য লিখো। অনুমান মানসিক প্রক্রিয়া এবং যুক্তি বাহ্যিক প্রক্রিয়া। যদি যুক্তি এবং অনুমানের মধ্যে পার্থক্য আবার হতে পারে কি প্রকাশগত পার্থক্য, অর্থাৎ প্রকাশের দিক থেকে কিন্তু পার্থক্যটা হয়। নেক্সট, যুক্তির অবয়ব বা অংশগুলি কি কি? তাহলে যুক্তির দুটি অংশ, হেতুবাক্য বা আশ্রয়বাক্য বা যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত। নেক্সট অধ্যায় বচন, এখান থেকে এমসিকিউ আসবে দুটো। কি আছে? একটি বচন হয় সর্বদা। বচন সর্বদা কি হয়? সত্য মিথ্যা। সম্বন্ধ অনুযায়ী বচন দুই প্রকার, সাপেক্ষ ও নিরপেক্ষ বচন। গুণ অনুসারে বচন দুই প্রকার, সদর্থক ও নৈনর্থক বচন। পরিমাণ অনুসারে বচন দুই প্রকার, সামান্য ও বিশেষ বচন। গুণ ও পরিমাণের ভিত্তিতে বচন চার প্রকার। কি কি? সামান্য সদর্থক, সামান্য নৈনর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নৈনর্থক। শর্ত অনুযায়ী বচন দুই প্রকার, প্রাকল্পিক ও বৈকল্পিক। নেক্সট, নিচের প্রশ্নগুলির উত্তরের জন্য এই ছকটি মনে রাখো। তাহলে এই যে নিচের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তরের জন্য কিন্তু এই ছকটাকে মনে রাখতে হবে। কি আছে? এ বচনের যে পদটি ব্যাপ্য। এ বচনের যে পদটি ব্যাপ্য, তাহলে এ বচনের কোন পদ ব্যাপ্য? এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাহলে সঠিক উত্তর কী হবে? উদ্দেশ্য পদ। নেক্সট, ই বচনের যে পদটি ব্যাপ্য, তাহলে ই বচনের কোন পদ ব্যাপ্য? উদ্দেশ্য পদও ব্যাপ্য, বিধেয় পদও ব্যাপ্য। তাহলে কি হবে? উদ্দেশ্য বিধেয়। আই বচনের যে পদটি ব্যাপ্য, আই বচনের দুটোই কিন্তু অব্যাপ্য। তাহলে আই বচনের যে পদটি ব্যাপ্য, উত্তর কী হবে? কোনোটি নয়। ও বচনের যে পদটি ব্যাপ্য, ও বচনের কোন পদ ব্যাপ্য? ও বচনের বিধেয় পদ ব্যাপ্য। তাহলে কি হবে? সঠিক উত্তর বিধেয়। সামান্য বচনের যে পদ ব্যাপ্য হয়। সামান্য বচন মানে কি? সামান্য বচন মানে এ আর ই, এই দুটো বচনকে সামান্য বচন বলে। তাহলে সামান্য বচনের কোন পদ ব্যাপ্য? ব্যাপ্য। তাহলে কোন পদটা? উদ্দেশ্য পদ। তাহলে সামান্য বচনের কোন পদ ব্যাপ্য? উদ্দেশ্য পদ ব্যাপ্য। বিশেষ বচনের যে পদ অব্যাপ্য হয়। বিশেষ বচন মানে কি? আই বচন এবং ও বচন বিশেষ বচন। তাহলে কোন পদটা অব্যাপ্য? উদ্দেশ্য পদ কিন্তু অব্যাপ্য। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? উদ্দেশ্য। সদর্থক বচনের যে পদ অব্যাপ্য হয়। সদর্থক বচন মানে কি? এ বচন আর আই বচন। এ বচন আই বচন হচ্ছে সদর্থক বচন। তাহলে সদর্থক বচনের কোন পদ অব্যাপ্য হয়? বিধেয় পদ অব্যাপ্য হয়। নৈনর্থক বচনের যে পদ ব্যাপ্য হয়। নৈনর্থক বচন মানে কি? ই বচন ও বচন। তাহলে কোন পদটা ব্যাপ্য হয়? বিধেয় পদ ব্যাপ্য হয়। নেক্সট, বচনের বিরোধিতা। এখান থেকে এমসিকিউ আসবে দুটো, এসএকিউ আসবে দুটো। তাহলে বিপরীত বিরোধিতা কার সঙ্গে কার? এ বচনের সঙ্গে ই বচনের হচ্ছে বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা আই বচনের সঙ্গে ও বচনের। অসম বিরোধিতা এ বচনের সঙ্গে আই বচনের এবং ই বচনের সঙ্গে ও বচনের। বিরুদ্ধ বিরোধিতা এ বচনের সঙ্গে ও বচনের, আই বচনের সঙ্গে ই বচনের হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। সদর্থক বচন কোনগুলো? এ বচন এবং আই বচনকে সদর্থক বচন বলা হয়। ই বচন এবং ও বচনকে নৈনর্থক বচন বলা হয়। সামান্য সদর্থক বচন কোনটা? এ বচন। সামান্য নৈনর্থক বচন কোনটা? ই বচন। বিশেষ সদর্থক বচন কোনটা? আই বচন। বিশেষ নৈনর্থক বচন কোনটা? ও বচন। দেখো, একই উদ্দেশ্য একই বিধেয় পদ বিশিষ্ট দুটি সামান্য বচনের মানে এ এবং ই বচনের বিরোধিতা হলো কি?
বিপরীত বিরোধিতা। বিশেষ বচনের মানে আই এবং ও বচনের বিরোধিতা হলো অধীন বিপরীত বিরোধিতা। সামান্য সদর্থক ও বিশেষ সদর্থক এ এবং আই এর বিরোধিতা হলো কি অসম বিরোধিতা। সামান্য নৈনর্থক ও বিশেষ নৈনর্থক মানে ই বচন আর ও বচনের বিরোধিতা হলো কি অসম বিরোধিতা। সামান্য সদর্থক ও বিশেষ নৈনর্থক মানে এ বচন আর ও বচনের বিরোধিতা হলো কি বিরুদ্ধ বিরোধিতা। সামান্য নৈনর্থক ও বিশেষ সদর্থক ই বচন এবং আই বচনের বিরোধিতা হলো কি বিরুদ্ধ বিরোধিতা। নিচের প্রশ্নগুলির উত্তরের জন্য এই ছকটি অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এ বচন কি সামান্য সদর্থক বচন, ই বচন সামান্য নৈনর্থক বচন, আই বচন বিশেষ সদর্থক বচন, ও বচন বিশেষ নৈনর্থক বচন। টি মানে কি, টি মানে হচ্ছে ট্রু, ট্রু মানে সত্য। এফ মানে কি ফলস, ফলস মানে মিথ্যা। ইউ মানে কি আনসার্টেন, আনসার্টেন মানে হচ্ছে অনিশ্চিত। ডি মানে কি ডাউটফুল, ডাউটফুল মানে কি সংশয়াত্মক। কিছু উদাহরণ, সামান্য সদর্থক বচন সত্য হলে, সামান্য সদর্থক বচন সত্য হলে সামান্য নৈনর্থক বচনের সত্যমূল্য হবে। সামান্য সদর্থক বচন মানে কোনটা, এ বচন। তাহলে এ বচন যদি সত্য হয় তাহলে সামান্য নৈনর্থক বচন মানে ই বচনের সত্যমূল্য কী হবে, এফ, অর্থাৎ মিথ্যা হবে। নেক্সট, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে। সঠিক উত্তর কি অনিশ্চিত। নেক্সট, যদি ই বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত আই বচনের সত্যমূল্য কী হবে, সত্য হবে। নেক্সট, যদি এ বচন মিথ্যা হয় তবে এর বিরুদ্ধ বচনের অধীন বিপরীত বিরোধী বচনের সত্যমূল্য হবে কি, সঠিক উত্তর অনিশ্চিত। এসে কিউ, বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? তাহলে দুটি বচনের উদ্দেশ্যপদ ও বিধেয়পদ অভিন্ন হবে। দুটি বচনের মধ্যে কেবলমাত্র গুণের পার্থক্য অথবা পরিমাণের পার্থক্য অথবা গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে। বচনের বিরোধিতা কত প্রকার ও কী কী? বচনের বিরোধিতা 4 প্রকার। বিপরীত বিরোধিতা বা অতি বিষম বিরূপতা, অধীন বিপরীত বিরোধিতা বা অনুবিষম বিরূপতা, অসম বিরোধিতা বা অতিবর্তী অনুবর্তী বিরূপতা এবং বিরুদ্ধ বিরোধিতা। বিপরীত বিরোধিতা কাকে বলে? উদাহরণ দাও। একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি কেবলমাত্র গুণের পার্থক্য থাকে তাহলে বচন দুটিকে বলা হয় বিপরীত বচন এবং তাদের মধ্যবর্তী সম্পর্ককে বলা হয় বিপরীত বিরোধিতা। উদাহরণ, এ বচন সকল কাক হয় কালো, ই বচন কোনো কাক নয় কালো, যেহেতু এ এবং ই বচনের মধ্যে বিপরীত বিরোধিতা আছে। নেক্সট, বিপরীত বিরোধিতার মূল শর্ত বা সত্যতার নিয়মটি কি? দুটি সামান্য বচনের মধ্যে কেবলমাত্র গুণের পার্থক্য থাকবে, আর কি দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে না। তাহলে এই দ্বিতীয়টা কিন্তু সত্যতার নিয়ম। তাহলে দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে না। অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? উদাহরণ দাও। একই উদ্দেশ্য ও একই বিধেয়পদ বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যদি কেবলমাত্র গুণের পার্থক্য থাকে তাহলে বচন দুটিকে বলা হয় অধীন বিপরীত বচন এবং তাদের মধ্যবর্তী সম্পর্ককে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। উদাহরণ কি, আই বচন কোনো কোনো মানুষ হয় সৎ, ও বচন কোনো কোনো মানুষ নয় সৎ। তাহলে আই এবং ও বচনের মধ্যে কি অধীন বিপরীত বিরোধিতা রয়েছে। নেক্সট, অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি কি? তাহলে দুটি বচন একই সঙ্গে মিথ্যা হতে পারে না। এটাই হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়ম। অসম বিরোধিতা কাকে বলে? উদাহরণ দাও। একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি কেবলমাত্র পরিমাণের পার্থক্য থাকে তাহলে ওই বচন দুটিকে বলা হয় পরস্পরের অসম বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় অসম বিরোধিতার সম্বন্ধ। তাহলে এ বচন এবং আই বচন, ই বচন এবং ও বচনের মধ্যে কিন্তু অসম বিরোধিতার সম্পর্ক রয়েছে। অসম বিরোধিতার সত্যতার নিয়মটি কি? সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হয়, বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি মিথ্যা হয়। বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? উদাহরণ দাও। একই উদ্দেশ্য ও একই বিধেয়পদ বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে তাহলে বচন দুটিকে বলা হয় পরস্পরের বিরুদ্ধ বচন এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। তাহলে এ বচন এবং ও বচন, ই বচন এবং আই বচনের মধ্যে কিন্তু বিরুদ্ধ বিরোধিতা রয়েছে। নেক্সট,
কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। বচনটির অধীন বিপরীত বচন বা অসম বচন বা বিরুদ্ধ বচন উল্লেখ করো। তাহলে প্রথমে বাক্যটিকে বা বচনটিকে রূপান্তর করে নিতে হবে। বাক্য থাকলে রূপান্তর করে নিতে হবে, বচন থাকলে তো রূপান্তর করার প্রয়োজন নেই। তাহলে কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, এটা হচ্ছে মূল বচন। অধীন বিপরীত বচন কী হবে? যেহেতু আই বচন, তো অধীন বিপরীত বচন কী হবে? ও। তাহলে কী হবে? কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। অসম বচন কী হবে? আই বচনের অসম বচন এ বচন, তাহলে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আর বিরুদ্ধ বচন কী হবে? আই বচনের বিরুদ্ধ বচন ই বচন, কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। নেক্সট, অমাধ্যম অনুমান। এখান থেকে এসিকিউ আসবে একটা। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লিখো। যে পথ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয় না সেই পথ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। অর্থাৎ সিদ্ধান্তে যে পথ ব্যাপ্য হবে আশ্রয়বাক্যে সেই পথকে অবশ্যই ব্যাপ্য হতে হবে। এটাই হচ্ছে ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম। আবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি লিখো। হেতুবাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে, অর্থাৎ হেতুবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে এবং হেতুবাক্য নৈনর্থক হলে সিদ্ধান্ত নৈনর্থক হবে। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? এ বচনের সরল আবর্তন করলে আবর্তনের চতুর্থ নিয়মটি বা ব্যাপ্যতার নিয়মটি লঙ্ঘিত হয়। কোনো ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব? যদি উদ্দেশ্যপদ ও বিধেয় পদ সমার্থক হয় তাহলে সেক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব। এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ দাও। এ, সকল পিতা হয় পুরুষ, আবর্তনীয়, সুতরাং সকল পুরুষ হয় পিতা, আবর্তিত। তাহলে এখানে কিন্তু উদ্দেশ্যপদ এবং বিধেয় পদ সমার্থক। পিতা মানেই হচ্ছে পুরুষ। নিষেধমূলক আবর্তন কাকে বলে? ও বচনের নৈনর্থক চিহ্নটিকে বিধেয়ের সঙ্গে যুক্ত করে বচনটিকে বিশেষ সদর্থক বচন বা আই বচনে পরিণত করে যে আবর্তন করা হয় তাকে নিষেধমূলক আবর্তন বলে। নেক্সট, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। বচনটির আবর্তন করো। তাহলে প্রথমে বচনের রূপান্তর করে নিতে হবে। এ বচন সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, তাহলে এটা হয়ে গেল আবর্তনীয়। সুতরাং আই, যেহেতু এ বচনকে আবর্তন করলে আই বচন পাওয়া যায়, কোনো কোনো বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয় মানুষ, তাহলে এটা হয়ে গেল আবর্তিত। ও বচনের আবর্তন কি বৈধ? ও বচনকে আবর্তন করলে আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি লঙ্ঘিত হয়, কাজেই ও বচনের আবর্তন বৈধ নয়। ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে? আই বচন হবে। তাহলে এটা মনে রেখো, এ বচনকে আবর্তন করলে আই বচন পাওয়া যায়, ই বচনকে আবর্তন করলে ই বচন পাওয়া যায়, আই বচনকে আবর্তন করলে আই বচন পাওয়া যায়, আর ও বচনের আবর্তন সম্ভব নয়। এ বচনকে বিবর্তন করলে ই বচন পাওয়া যায়, ই বচনকে বিবর্তন করলে এ বচন পাওয়া যায়, আই বচনকে বিবর্তন করলে ও বচন পাওয়া যায়, আর ও বচনকে বিবর্তন করলে আই বচন পাওয়া যায়। সকল মানুষ হয় অপূর্ণ জীব। বচনটির বিবর্তিত বচন কি? তাহলে সকল মানুষ হয় অপূর্ণ জীব, বচনটির বিবর্তিত বচন হচ্ছে কোনো মানুষ নয় পূর্ণজীব। তাহলে পূর্ণ আর অপূর্ণ কিন্তু একই জিনিস। নেক্সট, অমানুষ কবি নেই। বচনটির আবর্তন করো। তাহলে প্রথমে বচনের রূপান্তর করতে হবে। কী বচন হবে? ই বচন, কোনো কবি নয় অমানুষ, তাহলে হয়ে গেল আবর্তনীয়। সুতরাং ই, কোনো অমানুষ নয় কবি, এটা হয়ে গেল আবর্তিত। যেহেতু ই বচনকে আবর্তন করলে ই বচনই কিন্তু পাওয়া যায়। নেক্সট, নিরপেক্ষ নয়। এখান থেকে এমসিকিউ আসবে দুটো। তাহলে নিচের প্রশ্নগুলির উত্তর করার জন্য এই ছকটি মনে রেখো। তাহলে মোট মূর্তি কয়টা? 256টা। বৈধ মূর্তি কয়টা? 19টা। এই 19টা বৈধ মূর্তির মধ্যে সবল বৈধ মূর্তি কয়টা? 15টা। আর দুর্বল বৈধ মূর্তি কয়টা? 4টা। তাহলে এই যে ডারাপটি, ব্রাহ্মণটিপ, ফেলাপটন আর ফেসাবো, এই 4টা হচ্ছে দুর্বল বৈধ মূর্তি। তাহলে দেখো, ফেডিসন মূর্তিটি বৈধ হয়। তাহলে ফেডিসন মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? তৃতীয় সংস্থানে। ডিমারিস মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? সঠিক উত্তর চতুর্থ সংস্থানে। ফেসাপো মূর্তিটি বৈধ হয়, ফেসাপো মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? চতুর্থ সংস্থানে। নেক্সট, ফ্রেসিসন মূর্তিটি বৈধ হয়, ফ্রেসিসন মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থানে। এ ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? দ্বিতীয় সংস্থানে। তাহলে বচন এ বচন সকল মানুষ হয় কবি, তাহলে প্রধান আশ্রয়বাক্য বা সাধ্য আশ্রয়বাক্য। রাম হয় মানুষ,
এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য বা পক্ষ আশ্রয় বাক্য। আর সুতরাং এ দিয়ে আবার রাম হয় কবি, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে প্রধান আশ্রয় বাক্যকে সাধ্য আশ্রয় বাক্য বলা হয়, অপ্রধান আশ্রয় বাক্যকে পক্ষ আশ্রয় বাক্যও বলা হয়। পক্ষপদকে এস দ্বারা, সাধ্যপদকে পি দ্বারা এবং হেতুপদকে এম দ্বারা চিহ্নিত করা হয়। পক্ষপদ, সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে পক্ষপদ বলে। যে পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে তাকে পক্ষপদ বলে। সাধ্যপদ, সিদ্ধান্তের বিধেয় পদকে সাধ্যপদ বলে। যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে তাকে সাধ্যপদ বলে। হেতুপদ, যে পদ হেতুবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে হেতুপদ বলে। হলো? তাহলে এই যে এখানে রাম, এই রাম হচ্ছে পক্ষপদ। কবি, কবি হচ্ছে সাধ্যপদ। আর মানুষ, এই মানুষ হচ্ছে কি হেতুপদ। নেক্সট, পক্ষপদটি পক্ষ আশ্রয়পক্ষ ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হলো সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। ন্যায় অনুমানে যে পদ আশ্রয়বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হেতুপদ। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে সাধ্যপদ। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো 4। যদি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে হেতুপদ উভয় আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি হলো তৃতীয় সংস্থান। এই তৃতীয় সংস্থানে হেতুপদ উভয় আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে আছে। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের এমন মূর্তি যেখানে হেতুপদ উভয় আশ্রয়বাক্যের বিধেয় স্থান অধিকার করে সেটি হলো, তাহলে বিধেয় স্থান অধিকার করে তাহলে সেটি কি হবে? দ্বিতীয় মূর্তি বা দ্বিতীয় সংস্থান।